সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক। যদিও ট্রাম্প সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে প্রায় ৩ ঘন্টার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কিছু বিষয়ের মীমাংসা বাকি আছে। যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনিও আন্তরিকভাবে আগ্রহী, তবে যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শর্মিষ্ঠা শ্রাবণী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের উষ্ণতার আঁচ পাওয়া যায় অভ্যর্থনাতেই। আলাস্কার অ্যালমানডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটির টারমাকে পুতিনকে হাসি মুখে অভ্যর্থনা জানান ট্রাম্প। তারা পরস্পরের কাঁধে হাত রেখে আন্তরিকতা প্রকাশ করেন। তবে সেই উষ্ণতার রেশ পাওয়া যায়নি দুই নেতার বৈঠকে, কারণ যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হয়েছে ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে তাদের আলোচনার কেন্দ্রে ইউক্রেনের সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য এই সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। আমরা জানি আজকের মূল আলোচনা ইউক্রেন নিয়ে। যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ আছে, তবে তার জন্য এর মূল কারণগুলো আগে বুঝতে হবে, সেগুলো সমাধান করতে হবে। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আমরা বারবার বলেছি ইউক্রেনের মানুষ রাশিয়ার শত্রু নয়, আমাদের শেকড় এক। তারপরও এখনকার অবস্থাটা খুবই দুঃখজনক। আমরা এই যুদ্ধের অবসান চাই। এ সময় পুতিন বলেন ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করছেন তিনি। পুতিনের পরে সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ও নেটো মিত্রদের সাথে কথা বলেই এ বিষয়ে সিদ্ধান্তে আসা যাবে। আমি মনে করি খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। অনেক বিষয়ই আমরা একমত হয়েছি। আমরা লক্ষ্যে এখনো পৌঁছাইনি, তবে যাত্রা শুরু করেছে। চুক্তি না হওয়া পর্যন্ত তো চুক্তি বলা যাবে না। কিছুক্ষণের মধ্যেই আমি ন্যাটোর সাথে কথা বলবো, প্রেসিডেন্ট জেলেনস্কির সাথেও কথা বলবো, তাকে আজকের বৈঠকের বিষয়ে জানাবো। দুই নেতার পরবর্তী বৈঠক মস্কোতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুজনই। এদিকে ক্ষমতাধর দুই নেতার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তবে আবারও জোর দিয়ে বলেছেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে অবশ্যই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। শ্রাবণী, একাত্তর। ট্রাম্প ও পুতিনের বৈঠক নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। এই যে কোনো চুক্তি ছাড়াই বৈঠকটি যে শেষ হলো, এটা কি প্রত্যাশিত ছিল? দেখুন, এই বৈঠকটি ছিল একটা প্রাইমারি টার্নিং পয়েন্ট, এটা একটা এন্ডিং টার্নিং পয়েন্ট না। এই বৈঠকের মধ্য দিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের একটি এন্ডিং এর দিকে মার্চ করবে দুইটা সুপার পাওয়ার, এবং এই বৈঠকটির মধ্যে কিন্তু বেশ কিছু ইতিবাচক দিক আছে। এটাকে আপনি স্টার্টিং পয়েন্ট বলতে পারেন, এই কনফ্লিক্ট সলিউশনের একটা স্টার্টিং পয়েন্ট, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং আজকে হয়েছে। এবং আপনি জানেন যে এই বৈঠকটি হয়েছে আফটার 6 ইয়ার্স, দুইটা নেতার মধ্যে 6 ইয়ার্সের বৈঠক হয়েছে, এবং দুই নেতার মধ্যে যে স্পিচ আফটার মিটিং, এইগুলোকে যদি বিশ্লেষণ করি দেখবেন যে ওয়ার্ল্ড পলিটিক্সের বেশ কিছু টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছে, অর্থাৎ ইউক্রেন যুদ্ধের একটি সমাপ্তির দিকে বা একটা এন্ডিং টার্নের দিকে যাচ্ছে। যেমন ধরুন, আপনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তিনি কিন্তু বলেছিলেন যে আই উইল স্টপ দ্য ওয়ার অফ ইউক্রেন, আমি ইউক্রেনের যুদ্ধটাকে স্টপ করতে চাই। এবং তিনি আজকে আবার একটা কথা বলেছেন যে যুদ্ধই হতো না যদি আমি 2020 সালে মার্কিন প্রেসিডেন্টের অফিসে থাকতাম। তার মানে হচ্ছে এখানে এই যুদ্ধ, এই যে আজকের যে আলাস্কাতে মিটিংটা হয়েছে, এই মিটিং এর ইতিবাচক অনেকগুলো দিক আছে, অর্থাৎ ইউএস প্রেসিডেন্ট চাচ্ছেন যুদ্ধটি বন্ধ হোক, অন্যদিকে রাশিয়ার কিন্তু ইন্টারেস্ট আমরা লক্ষ্য করেছি, এবং রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন বলেছেন এটা একটা ট্র্যাজেডি, এবং এই ট্র্যাজেডির এই কনফ্লিক্টের সলিউশন হওয়া উচিত। এবং বাট তিনি দুইটা বিষয়কে গুরুত্ব দিয়েছেন। একটা হলো যে আপনার যুদ্ধের যে প্রাইমারি কজ, এই প্রাইমারি কজকে এলিমিনেট করতে হবে। এখন প্রাইমারি কজটা কি ছিল? প্রাইমারি কজটা হচ্ছে ইউক্রেন কেন নেটোতে অন্তর্ভুক্ত হলো, অর্থাৎ নেটোর বিষয়টি কিন্তু এখানে ফ্যাক্ট যে ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী একটি বিশাল রাষ্ট্র, এবং এই রাষ্ট্র যদি নেটোর মধ্যে অংশগ্রহণ করে তাহলে এটা রাশিয়ার জিও স্ট্র্যাটেজির জন্য একটা হার্মফুল একটা থ্রেট। সুতরাং রাশিয়া কিন্তু ওই বিষয়টাকে এমফাসিস দিয়েছেন, এবং তিনি বলেছেন যে ইউক্রেন এবং ইউরোপিয়ান যারা কাউন্টার পার্ট আছে তারা এটাকে স্যাবোটেজ করবে না, এই ডায়ালগটাকে।
অর্থাৎ পিস প্রসেস যেটা আছে, পিস প্রসেসটাকে হ্যাম্পার করবে না এই রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে। সুতরাং এইটা হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট ফর আপনি যে কথাটি বলছেন যে একটা সম্ভাবনা যে সম্ভাব্য যে যুদ্ধাবসান তার একটি শুরু এই বৈঠককে বলা যেতে পারে। আমরা যেটি দেখেছি যে বৈঠক শুরুর আগেই জেলেনস্কি বারবার একটা দাবি করছিলেন যে আলোচনাটা হতে হবে দুপক্ষের মধ্যে, অর্থাৎ জেলেনস্কিকে আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। আমরা শুরুর আলোচনাতে দেখলাম যে জেলেনস্কিকে বাদ দিয়েই পুতিনের সঙ্গে আলোচনা হলো এবং আলোচনার পর অর্থাৎ বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আবার বললেন যে পরবর্তী যে বৈঠকটি হবে সেটি জেলেনস্কি এবং পুতিনের মধ্যে হবে, ওই আলোচনায় দুজনই উপস্থিত থাকবেন। তাহলে এই যে প্রাথমিক আলোচনাটা শুধুমাত্র পুতিনের সঙ্গে কেন, এবং এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? জি, এখানে যুদ্ধটা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে হলেও যুদ্ধটা বেসিক্যালি আপনার দুইটা সুপার পাওয়ারের মধ্য দিয়ে হচ্ছে। এই যুদ্ধটার মধ্যে আমেরিকার সরাসরি অংশগ্রহণ আছে, বিকজ নেটোর অংশগ্রহণ আছে। আমেরিকা এখানে অস্ত্র ওয়েপন দিচ্ছে। সুতরাং ডায়ালগটা বেসিক্যালি ইউক্রেন এবং রাশিয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়ালগ বিটুইন দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ এন্ড রাশিয়া। সুতরাং রাশিয়া এবং ইউএসএ প্রেসিডেন্টের ডায়ালগটা এটা ইতিবাচক ডায়ালগ, এবং এখানে যদি এই ডায়ালগটা সিগনিফিকেন্ট এই অর্থে যে এই ডায়ালগটার মধ্যে দুইটা সুপার পাওয়ার ঐকমত এসেছে। এখন পরবর্তীতে আরো অনেকগুলো মিটিং হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই মিটিং এ অবশ্যই ইউক্রেন আপনার অংশগ্রহণ করবে। বাট যেহেতু এটা বিগ গেম অফ দ্য টু সুপার পাওয়ার, সুতরাং এটা এই মিটিংটা হচ্ছে যে আপনার দুইটা সুপার পাওয়ার একটা কনফ্লিক্টকে সলিউশন করার জন্য আজকের মিটিংটি ছিল, এবং দুইজন নেতাই কিন্তু পরবর্তী মিটিং এর ব্যাপারে আপনার আশাবাদ ব্যক্ত করেছেন, এবং পুতিন ইউএস প্রেসিডেন্টকে নেক্সট মিটিং ইন মস্কো বলেছেন যে মস্কোতে নেক্সট মিটিংটা হবে। এবং ধরে নেওয়া যায় যে নেক্সট মিটিংটা যদি হয় তাহলে সেই নেক্সট মিটিং এ ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলো আছে, শক্তিধর রাষ্ট্রগুলো আছে, তার সাথে কিন্তু ট্রাম্প একটি প্রি মিটিং করবেন বা নেগোসিয়েশনে আসবেন, অথবা আপনার নেটোর অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর সাথে ট্রাম্পের একটা আলাদা বোঝাপড়া থাকবে, এবং জেলেনস্কির সাথে ট্রাম্পের একটা আলাদা মিটিং হবে বা বোঝাপড়া থাকবে। তারপরে আপনার যুদ্ধে অংশগ্রহণকারী দুইটি রাষ্ট্রের মধ্যে মিটিং হওয়ার একটা সমূহ সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সুতরাং এগুলো হচ্ছে সবগুলোই একটি কন্টিনিউয়াস প্রসেস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 51 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 369 জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে গাজায় পর্যন্ত অন্তত 61,827 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,55,275 জনে। এছাড়া এক কিশোরীর মৃত্যু হয়েছে অনাহার ও অপুষ্টির কারণে। গাজায় ইসরায়েলি অবরোধ, খাদ্য ও চিকিৎসা সরবরাহ বন্ধ করে দেওয়ায় দুর্ভিক্ষ চলছে এবং প্রাণহানি ঘটছে। এ পর্যন্ত অনাহারজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 240 জনে, যার মধ্যে 107টি শিশু। ইসরায়েলি বিমান হামলা ও উদ্ধার সরঞ্জামের তীব্র সংকটের কারণে ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে থাকা আহত ও নিহতদের কাছে পৌঁছতে বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা এখনও লড়াই করে যাচ্ছেন। এদিকে গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার বিভিন্ন সেবা ও উদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে 4,000-এর বেশি মানুষ আবাসন নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল। কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। অর্থমন্ত্রী স্মোট্রিচ জানান, নতুন বসতি প্রকল্পের জন্য শিগগিরই বাড়ি নির্মাণের দরপত্র অনুমোদন করা হবে। ইসরায়েলি বসতি বিরোধী পর্যবেক্ষক সংস্থা পিস নাও জানিয়েছে, অনুমোদিত 4,030টি আবাসন ইউনিটের মধ্যে 730টি নির্মিত হবে আরিয়েলের পশ্চিমাঞ্চলে বিদ্যমান বসতিতে এবং বাকি 3,300টি স্থাপন করা হবে মা আলে আদুমিম এলাকায়। ভারতে মোগল সম্রাট হুমায়ুনের ঐতিহাসিক সমাধিক্ষেত্রের গম্বুজ ধসে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলীয় পূর্ব নিজামুদ্দিনে শুক্রবার বিকেল 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ছোট সবুজ রঙের ভবনটির এক পাশের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। তখন ভবনের ভেতরে 15 থেকে 20 জন উপস্থিত ছিলেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি দমকল বিভাগ। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত 18 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 10 জন। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে এল হারাজ নদীতে পড়ে যায়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে হঠাৎ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 200 জনে দাঁড়িয়েছে। এছাড়া ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরও 5 জন নিহত হয়েছেন। একই দিন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 60 জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে 5 শতাধিক মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে তীব্র তাপদাহে বিপর্যস্ত ইউরোপে দাবানলে জ্বলছে অনেক দেশ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। পাকিস্তানের দুর্যোগ কবলিত অঞ্চলে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল একটি হেলিকপ্টার, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউরে বিধ্বস্ত হয়। মারা যান 2 পাইলট সহ 5 আরোহী। ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চল। খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও গিলগিট বালতিস্তান অঞ্চলে অভিযান চালিয়ে একের পর এক মরদেহ উদ্ধার করছে জরুরি সহায়তাকারী দল। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও বহু মানুষ হতাহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। দুর্যোগ মোকাবেলায় উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বন্যা কবলিত এলাকায় দ্রুত ত্রাণ তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও মেঘ ভাঙা বৃষ্টিতে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা কেবলই বাড়ছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া 5 শতাধিক মানুষকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। উদ্ধার কাজে অংশ নিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এদিকে তীব্র বৃষ্টির পর এখনও বন্যার পানিতে তলিয়ে আছে চীনের গুয়াংডং প্রদেশের বিভিন্ন অঞ্চল। দক্ষিণাঞ্চলে মৌসুমী ঝড় পডুলের প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফোসান শহরের 2টি এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এশিয়ার বিপরীতে তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা ইউরোপের। স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলের বনভূমিতে টানা 11 দিন ধরে চলছে দাবানল। এরই মধ্যে 1,48,000 হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। পর্তুগালের দক্ষিণাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন হাজারো দমকল কর্মী। তবে ঝোড়ো বাতাসের কারণে আগুন আরও বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। গ্রিসের পশ্চিম পেলোপনিসে জ্বলতে থাকা দাবানল ছড়িয়ে পড়েছে দেশটির 3য় বৃহত্তম শহর পাত্রাসের কাছাকাছি বনাঞ্চলেও। এ দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে দমকল বাহিনী। সৃষ্টি ঘটক, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।